জ্যৈষ্ঠ মাসের শেষ সপ্তাহে মালতী বসে বসে ঘরের সামনে চাল ঝাড়ছিল, আর ছোট বউ শর্মিলা বাগানে গাছ লাগাচ্ছিল। এই দুই বউয়ের মিল খুব ভালোই ছিল, আর ভালোভাবে সংসারও চলছিল। কিন্তু ওদের আছে প্রিয় একটি ননদ, নাম তার প্রিয়াঙ্কা। সবাই তাকে ভালোবেসে প্রিয়া বলে ডাকতো। কি বৌদিরা, তোমাদের কি হাতের কাজ শেষ হলো না? এদিকে যে আমার পেটের নাড়ি খাওয়ার জন্য চোঁচো করছে। নাকি ইচ্ছা করে এমন করছো যাতে আমি খেতে না পারি? তাই না? বুঝি আমি সব বুঝি। এইসব নাটক তোমাদের। কি হয়েছে বোন, তুমি কেন এমন চিৎকার করছো? আমরা হাতের কাজগুলো করছিলাম, তুমি রোজ রোজ এরম কথা শোনাও কেন আমাদের? আমাদের যে আর ভালো লাগে না। আর তুমি এখন খাবার কথা বলছো? হ্যাঁ, সবার তো খাওয়া হয়ে গিয়েছে। কখন থেকে তোমাকে বলছি খাওয়ার জন্য, তুমি তো খেতেই আসলে না। কি বললে তুমি? আমাকে জ্ঞান দিচ্ছ? অনেক হয়েছে, আমার খিদে পাচ্ছে, তাই আমি খাবার চাইছি। তোমরা আমাকে খেতে দেবে? শুধু তাই এমন কথা শোনাচ্ছ? দাঁড়াও, আজকে আমার দাদারা আসুক, তোমাদের কিভাবে বোকা শোনাতে হয় দেখবে তখন। তারপর সকালবেলা প্রিয়াঙ্কা ঝাঁট দিচ্ছিল। এই কি বোন, তুই ঝাঁট দিচ্ছিস? তোর বৌদিরা কোথায়? তোকে কিনা এরম ভাবে কাজ করাচ্ছে? আমরা থাকি না বলে যা তা করাচ্ছে তোকে দিয়ে। দাঁড়া, মালতী, মালতী, শর্মিলা, কোথায় গেলে তোমরা? তাড়াতাড়ি এসো এখানে। থাক দাদা, ওদের কিছু বলিস না। ওরা একটু সাজগোজ করতে পছন্দ করে, আর ওদের রোদে কাজ করে করে গায়ের রং কালো হয়ে যাচ্ছে, তাই তো আমাকে কাজ করতে বলেছে ওরা। এই কি প্রিয়া, তোকে বোন বলে ভাবি, তাই তুই যা ইচ্ছা তাই করবি? এটা করতে পারিস না, এটা মিথ্যা কথা। আমরা দুই বোন মিলে কাজ করি না তাহলে? সারাদিন কি ঘরে তুই কাজ করিস? এত বড় মিথ্যা কথা বলতে পারলি তুই? থাক, তুমি চুপ করো। তোমরা অনেক কথা বলছো। আমাদের বোনকে আমরা চিনি না বলছো? আজকের পর থেকে একটা কথা বলে শুনে রাখো, আজকের পর থেকে আমাদের বোনকে একটাও কাজ করাবে না। সব কাজ তোমরা করবে। আর তোমাদের এখানে আনা হয়েছে কি জন্য? এইসব কথা শুনে মালতী আর শর্মিলার খুব কষ্ট হলো। আচ্ছা দিদি, তুই বল না, আমাদের বাড়ির সমস্ত কাজ আমরা কি প্রিয়াকে দিয়ে করাই? সারাদিন তো আমরাই কাজ করি। ও কি না ওর দাদাদেরকে মিথ্যা কথা বলল, সারাদিন নাকি ও কাজ করে। আমাদের নামে মিথ্যা কথা বললো কেন বল দিদি? আমরা ওর কি করেছি? থাক ছোট, ওইসব কথা বাদ দে। আমরা আশা থেকেই দেখে আসছি ও ওই রকম। আমাদেরকে দেখলে ওর হিংসা হয়, তাই দেখিস না রে, আমাদেরকে একটু সহ্য করে নিতে হবে। আমরা আর কি করব বল? মা বাবা তো অন্যর হাতে তুলে দিল। এখন যদি কিছু কথা বলি আমাদের বাপের বাড়ি পাঠিয়ে দেবে। সবই তো আমাদের কপাল, আমরা তো আর কিছু করতে পারবো না। যা করার ভগবান ঠিক করবেন, আমরা একটু সহ্য করি। এইসব কথা বলা তাদের শেষ হয়, আর তারা স্নান সেরে ঘরে ফিরে আসে। ও মামা, দাদাদের বলো না আমার জন্য যেন সুন্দর গয়না তৈরি করে দেয়। আমার বয়সও হলো, এবার তো আমার বিয়ে দিতে হবে নাকি? আমার জন্য সুন্দর দেখে গয়না বানিয়ে দিতে বলো না। দাদারা তো কাজ থেকে এলো, না হলে এক্ষুনি সব টাকা শেষ হয়ে যাবে। ঠিক আছে মা, আমি দাদাদের সঙ্গে কথা বলছি। আর মা, বেশি আবদার করিস না বুঝলি, কারণ তোর দুই দাদার কাজের ওপরই সব ভরসা। তোর বাবাও নেই যে দুটো টাকা দেবে, তাই বলছি তোর দুটো দাদার ওপর এত চাপ দিস না, কারণ তোর দুই দাদারও সংসার রয়েছে। এই কি মা, তুমি কি বলছো? আমি দুই দাদার একমাত্র বোন, ওরা আমাকে বাদ দিয়ে ওর বউদের জিনিস করে দেবে? আমার দাদারা আমাকে খুব ভালোবাসে, দেখবে তুমি বললে তোমার কথা ফেলতেই পারবে না।
এই কথা বলে প্রিয়া ওখান থেকে চলে যায়। জানো, তুমি বাইরে গেছো বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে বা বেশ কয়েক বছর কেটে গেল, তাই আমার সব শাড়িগুলো ছিঁড়ে গেছে। আমাকে যদি দুটো ভালো কাপড় কিনে দিতে তাহলে পরতাম, আর কিছু নিজের জিনিসপত্র কিনে দিতে হবে। হ্যাঁ শর্মিলা, তোমার কি কি লাগবে আমি যখন বাজারে যাব তখন আমাকে বলবে, আমি তোমার জন্য জিনিস কিনে নিয়ে আসবো। পর বেশ কিছুক্ষণ কাটে। ও শুনছো, তুমি তো অনেক বছর ধরে বাইরে কাজের জন্য ছিলে, তার মধ্যে আমি ভেবেছি এবছর বেশি করে জমি চাষ করব। তুমি যদি বলো তাহলে আমি জমিদারের সাথে কথা বলে একটু বেশি করে চাষ করব। ঠিক আছে মালতী, আমি একবার মায়ের সাথে কথা বলি, তাহলে মা কি বলে দেখি। মায়েরও তো একটা মতামত আছে নাকি। তা তোকে মা কি দরকার তাই ডাকলো। আরে হ্যাঁ, তুই একাই যাস, তোকে একাকেই ডেকেছে। তারপর রমেশ একাই রত্নাদেবী তার মায়ের কাছে গেলেন। তোদের বলছিলাম কি বাবা, তোরা দেখতেই পাচ্ছিস প্রিয়া তো বয়স হয়েছে, ওর তো বিয়ের কিছু গয়না বানাতে হবে, তাই তোদের ডাকলাম। তোরা তুই ভাই মিলে দেখ তোরা কি করবি। কি বলছিলাম মা, আমরা তো প্রায় অনেক বছর ধরে কাজ করছিলাম, কারণ আমাদের ঘরটা ভালো করে করব, ভালো মন্দ খাবো, কিন্তু আমরা অত টাকা তো জোগাড় করতে পারিনি মা। দেখ বাবা, তোর বাবা মারা যাওয়ার পর থেকে তো তোদের হাতে সব তুলে দিয়েছে। দেখ তোরা যা ভালো বুঝবি তাই করিস। না মা, অনেক হয়েছে, আমি আর পারছি না। আমাদেরও তো সংসার আছে নাকি, আমাদেরও তো ইচ্ছা আছে যে বড় ঘরে থাকি, ভালো মন্দ খাই। কিন্তু তোমাদের যখনই গয়না বানানোর জন্য টাকা দিয়েছি তখনই তোমরা অন্য কোনো কাজে লাগিয়ে দিয়েছো, এমনকি ভালো কাজেও লাগাওনি। তাহলে এরপরে আমাদের এখনো বলছো কেন গয়না বানানোর জন্য টাকা দিতে? আমরা পারবো না, অত টাকা কোথায় দিয়ে দিতে পারবো, আমরা পারবো না। এইসব কথা বলে তারা দুজন ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর রমেশ আর সুরেশের স্ত্রী ওখানে আসে। তোমাদের প্রিয়ার জন্য গয়না কিনতে হবে না, তুমি শুধু ভালো দেখে একটা ছেলে দেখো। আমাদের বাপের বাড়ি থেকে যা গয়নাগাঁটি দিয়েছিল ওই গয়নাগাঁটি দিয়েই ওকে ভরিয়ে দেবো। হে কি বৌমা, তোমরা এত ভালো, আমার যে কপালটাই খুলে গেল গো। আমার বৌমারা এত ভালো আমি তো আগেই জানতাম না। তোমাদের সাথে প্রিয়া কত খারাপ ব্যবহার করেছে, তাও আজকে তোমরা এত সরল। আমার দুটো বৌমা আমার গর্ব, গর্বের বৌমা দুটো, এত ভালো বৌমা আর কারোর ঘরে নেই। আমি আজকে খুব খুশি, তোমাদের নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করতে চাই। তারপর প্রিয়ার একটা ভালো ভারী ছেলের সাথে বিয়ে হয়ে গেল। তবে হ্যাঁ, প্রিয়া শেষ পর্যন্ত বুঝতে পারল সে তার বৌদিদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে, কারণ তারও একটা ননদ আর সেও তাদের বৌদিদের কর্মর কথা মনে করলো। আর সে ভাবলো আমি খুবই খারাপ করেছি, তাই কারোর কর্ম কাউকে পিছু ছাড়ে না, সে অবশ্যই ফল ভোগ করে।